প্রভাষক বাংলা বিভাগ সবরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমি আমার গুরুত্বপূর্ণ একটা টপিকস বহুব্রীহি সমাস সেই সমাস পাঠ্য কার্যক্রমের ভিতরে প্রবেশ করছি। সেটা হয়তো এই বহুব্রীহি সমাসকে আমরা অনেকে জটিলতার স্তরে নিয়ে ঝামেলাময় মনে করি। আমি মনে করি আজকে ক্লাসের পর যদি আজকে ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে করো এবং বাড়িতে অনুশীলন করো, ইনশাআল্লাহ তোমাদের কাছে ঝামেলাপূর্ণ মনে হবে না। খুবই ইজি, খুবই সহজ। আমরা যদি পড়াটাকে সহজভাবে, আমরা যদি আমাদের শিক্ষাটাকে সহজভাবে গ্রহণ করতে পারি, তাহলে মনে হয় না কারো কাছে কোনো টপিক্সই খুব কঠিন জটিল মনে হয়। খুবই সহজ সাবলীল, সেটা আমাদের জানার টেকনিক, বোঝার টেকনিক এবং অনুশীলন এর উপর নির্ভর করে। তাই এসব শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনী করব এবং বাড়িতে পড়ব এবং অনলাইন অফলাইন সব ক্লাসই করব, এই মনোভাব রেখে আজকের পাঠ্যক্রমে প্রবেশ করি। আজকে আমরা পড়ব বহুব্রীহি সমাস। এটাকে অনেকেই আমরা ঝামেলাপূর্ণ মনে করি। দেখি আজকে ক্লাসের পর থেকে তোমাদের কাছে ঝামেলাপূর্ণ মনে না হয়ে ঝামেলাহীন এরকম একটা পর্যায়ে তোমরা উপনীত হতে পারো, সেই প্রচেষ্টায় আমি করব। তোমরা যদি আমার সঙ্গে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, তাহলে আমরা মিলে আমি চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবার জন্য। তোমরা সেইভাবে বুঝে নিয়ে বাড়িতে বসে অনুশীলন করবে, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। দেখো, বহুব্রীহি সমাসটা জানার পূর্বে বহুব্রীহি সমাসটা আসলে কি, কাকে বলে, সেটা আমাদের জেনে নেওয়া একান্ত প্রয়োজন। সেটিকে আমরা পড়েছি কোনো সমাস পূর্বপদ প্রদান, কোনো সমাস পরপদ প্রদান। বহুব্রীহি সমাসটা এই জন্য মানুষের কাছে জটিল মনে হয়, অনেকের কাছে, সবার কাছে না অবশ্য। জটিল মনে হয় যে এইটা পূর্বপদ পরপদ কোনোই অর্থের প্রাধান্য লাভ করেনি। এটা কি বুঝিয়েছে? এটা যে সময় পূর্বপদ ও পরপদের কোনো অর্থের প্রাধান্য না বুঝিয়ে অন্য একটা অর্থের প্রাধান্য দিয়েছে, অন্য একটা অর্থ নির্দেশ করে, তাকেই বহুব্রীহি সমাস বলেছে। তাহলে কি দাঁড়াচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? এটা পূর্বপদ পরপদ কোনো অর্থকেই প্রাধান্য দিবে না, দিবে কি অন্য একটা অর্থের প্রাধান্য দিবে। সেটাই হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সমাস যেমন বহুব্রীহি, এই শব্দের মানেটাই আমাদের লুকিয়ে আছে অনেক কিছু, বহুব্রীহি শব্দটার ভিতরেই লুকিয়ে আছে। যেমন বহুব্রীহি আছে ধান, আছে যার, ধান বহুব্রীহি আছে যার। এইটি আমরা কি করব? এই সমাসটা যদি আমরা করতে যাই বহুব্রীহি আছে যার, তার অর্থ আমরা কি বুঝবো? এখানে বহু কিংবা ব্রীহি কোনোটির অর্থ এখানে প্রাধান্য লাভ করেনি। বহু অথবা ব্রীহির পদ্ধতির অর্থ প্রাধান্য না দিয়ে এখানে বুঝিয়েছে যার বহু ধান আছে এমন লোককে বুঝিয়েছে। তা বহুব্রীহি যে আমরা ধান বুঝি নাই, বহুব্রীহি যার অনেক ধান আছে এমন একজন ব্যক্তিকে আমরা বুঝতে পারি। এই শব্দের অর্থ দিই। বহুব্রীহি সমাসটা কত প্রকার? বহুব্রীহি সমাসটা 9 প্রকার। 9 প্রকারের বিভিন্ন প্রকার ভেদে যখন আমরা বিশ্লেষণ করব, দেখবে যে খুবই সহজ, একটু বুঝতে পারলে এটা খুব জটিল নয়। দেখো, বহুব্রীহি এক নম্বরে আসি আমরা, সমানাধিকার বহুব্রীহি। সমানাধিকার বহুব্রীহি সমাসটা কাকে বলে? এই সমাসটা পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্যদের সমাস হয়ে যে সমাস নিষ্পন্ন হয়, তাই হচ্ছে সমানাধিকার বহুব্রীহি। এটা হচ্ছে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য। পরপদ বিশেষ্য হয়ে যে সমাস নিষ্পন্ন হয়, তাই হচ্ছে সমানাধিকরণ। এখানে উদাহরণে যদি আমরা যাই, নীলকণ্ঠ যা, তাহলে পূর্বপদ আমরা কি বলেছি? পূর্বপদ বলেছি বিশেষণ। এটা হচ্ছে পূর্বপদ, আর এটা হচ্ছে পূর্বপদ বিশেষণ, আর এটা পরপদ। এই যে বিশেষণ আর কণ্ঠ, যে কণ্ঠ যার, এটা বিশেষণ। নীল হচ্ছে পূর্বপদ, কণ্ঠ হচ্ছে পরপদ। তাহলে পরপদটা কি হচ্ছে? এটা হচ্ছে নীল হচ্ছে একটা নাম, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, আর এটা অ্যাডজেক্টিভ প্লাস কণ্ঠ হচ্ছে নাউন সমান যা। এই দিয়ে এইভাবে যদি আমরা বিশ্লেষণ করে পড়ি, পূর্বপদ অ্যাডজেক্টিভ, পরপদ নাউন, এইভাবে যে সমাসটা নিষ্পন্ন হচ্ছে সেটি হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি সমাস।
যেমন মন্দ ভাগ্য যার, মন্দ ভাগ্য যার, মন্দ ভাগ্য যার, মন্দ ভাগ্য। এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এই যে নাউন, এই যে যার দিয়ে এটা সমাজ নিষ্পন্ন হলো। তাহলে এটা হচ্ছে আমরা বুঝতে পারলাম সমানাধিকারী বহুব্রীহিটা আসলে কি, পূর্বপদ এই বিশেষণ আর পরপদ বিশেষ্য এইভাবে নিষ্পন্ন হয়েছে যে সমাস, সেটা হচ্ছে সমানাধিকারী বহুবচন। এটা 1 নম্বরে গেল। 2 নম্বরে আছে ব্যাধিকরণ। ব্যাধিকরণ সমাসে এখানে দুইটি বিশেষ্য মিলে যে সমাস গঠিত হয় তাকে ব্যাধিকরণ সমাস বলে। দুইটি সমাস বিশেষ্য মিলে যে সমাস গঠিত হয় তাকে ব্যাধিকরণ সমাস বলে। যেমন বিনা পানিতে যাক, বিনা বিনা পানিতে যাক, তাহলে বিনা পানি, বিনা পানি, বিনা পানিতে যাক। বিনা শব্দের অর্থ কি, একটা আমরা বাদ্যযন্ত্র, একটা বিনা একটা যন্ত্র হিসাবে বিনা পানি, আর পানি অর্থ হাত। তা বিনা পানি যন্ত্র, হাতে যাকে আমরা যাকে খুশি তাকে দেখলেই কি আমরা বিনা পানি বলবো? আমাকে কি বিনা পানি, কি আরেকজনকে কি বিনা পানি বলা যাবে? অবশ্যই নয়। এই দেবী সরস্বতীকে বুঝিয়ে আনছে বিনা পানি। তাহলে কি হলো, বহুব্রীহি সমাসের যে ধর্মটা পূর্বপদ পরপদ কোনো অর্থেরই প্রাধান্য লাভ করলো না, এখানে অন্য একটা মানে অন্য একটা অর্থ বুঝালো, সেটা হচ্ছে দেবী সরস্বতী বিনা পানি, বিনা পানিতে যার। আর একটা উদাহরণ যদি আমরা দিই, 80তে 20 যার, 80তে 20 যার, 80 20, এখানে 80 বিশেষ্য, 20 বিশেষ্য। 80তে 20 যার, এখানে 80 ও 20 দুটি বিশেষ্য মিলে যে সমাসটা এখানে নিষ্পন্ন হয়েছে সেটাই হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। 2 নম্বর। 3 নম্বরে আমরা আসি। 3 নম্বরে ব্যতিহার। এই যে ব্যতিহারটা আছে, এখানে ব্যতিহার আমি আর লিখলাম না। ব্যতিহারের একটা উদাহরণ, ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে যে সমাস, ক্রিয়ার পারস্পরিকতা যে বহুব্রীহি সমাস হয় এবং সমাসে একই পদ দ্বিত্ব রূপে হচ্ছে, সেটি হচ্ছে দ্বিত্ব রূপে পাশাপাশি বসে, তাকেই ব্যতিহার। ব্যতিহারটা কি, ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে যে বহুব্রীহি সমাজে একই পদ দ্বিত্বভাবে পাশাপাশি বসে তাই হচ্ছে ব্যতিহার। ক্রিয়ার পারস্পরিকতা মানে ক্রিয়ার দুটো ক্রিয়ার এখানে পারস্পরিকতা বোঝাচ্ছে। যেমন হাত কানে কানে কথা, কানে 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 যে কথা, কানে কানে যে কথা, কানা কানে, কানে কানে যে কথা, কানা কানে, কানে আর কানে। এখানে কানে কানে কথা মানে কানে কানে কথা বলতে গেলে একজন ব্যক্তির দ্বারা এটা নিষ্পন্ন করা সম্ভব না। দুইজন ব্যক্তি মানে দ্বিত্বতা মানে দুইজন ব্যক্তির ক্রিয়ার পারস্পরিকতা বোঝাইছে। যেখানে একজন কানে কথা বললে একজনকে আরেকজনকেও কানে কানে কথা বলতে হবে, সেটি হবে কানাকানি। গলায় গলায় যে ভাত, গলাগলি, মারামারি, যেটা ঠেলাঠেলি, মারামারি, এইভাবে অসংখ্য উদাহরণ এই ব্যতিহারে আছে। ক্রিয়ার যে পারস্পরিকতা, এরকম অসংখ্য উদাহরণ আমরা পাই। তারপর 4 নম্বরে আমরা আসি নয়ীয় বহুব্রীহি। নয়ীয় বহুব্রীহি নামের ভিতরেই আমরা এর যে অর্থটা বোঝাই, যে সমাসে পূর্বপদের একটি নাবোধক অব্যয়, পূর্বপদে কি থাকবে, একটি নাবোধক অব্যয়, আর ও পরপদে বিশেষ্য যা থাকে তাকে নয়ীয় বহু করে। এখানে নাবোধক যে অব্যয়টা থাকবে এবং বিশেষ্য পরপদে থাকবে বিশেষ্য, তাকে হচ্ছে নয়ীয় বহুব্রীহি সমাস বলে। উদাহরণ দিলে তোমরা বুঝবে শিক্ষার্থী বন্ধুরা। উদাহরণ হিসাবে যে নেই জ্ঞান যার, এই যে নেই জ্ঞান যার, অজ্ঞান, এখানে নেই, এই যে এখানে নাবোধক যে অব্যয়টা ব্যবহার করা হয়েছে, নেই, এই যে নেই, এই নাবোধক অব্যয় ব্যবহার করে যে সমাস হলো বিশেষ্য এবং পরপদে বিশেষ্য থাকে, এই বিশেষ্য হলো নেই জ্ঞান যার, জ্ঞান এই যে অজ্ঞান, নেই জ্ঞান যার তাদের অজ্ঞান। এইভাবে বেতার, বেতার, সেতার, এরকম অসংখ্য উদাহরণ নয়ীয় তৎপুরুষ সমাসে আমরা লক্ষ্য করে থাকি। 5 নম্বরে আছে সংখ্যাবাচক বহুব্রীহি। 5 নম্বরে আছে সংখ্যাবাচক বহুব্রীহিতে
যে সমাসের পূর্বপদে একটি সংখ্যাবাচক শব্দ এবং পরপদে একটি বিশেষ্য থাকে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা কথা উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে আমরা দ্বিগু সমাস করেছিলাম, সেটাও সংখ্যাবাচক পূর্বপদের সংখ্যা এবং পরবর্তীতে সে সমাহারে সমাহার দিয়ে গঠিত হয়েছিল, সেটি হচ্ছে দ্বিগু সমাস। কিন্তু এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা দ্বিধাদ্বন্দ্ব আমাদের ভিতরে অনেক সময় কাজ করে থাকে যে এটাও সংখ্যাবাচক ওটাও সংখ্যাবাচক, তাহলে কেন একই সমাস আমরা দ্বিগু রূপে করব না? তার কারণ তো অবশ্যই আছে। আমি যখন উদাহরণটা দিব এবং তোমাদের বুঝিয়ে দিব, তোমরাই পরিষ্কার ধারণায় আসতে পারবে কেন এটা হয়নি। যেমন আমি যদি এখানে 10 আনন যা, 10 আনন যা, এখানে 10 আনন, এই জিনিসটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, 10 একটা সংখ্যাবাচক শব্দ, 10 দ্বারা তো বুঝি আমরা 10 সংখ্যাবাচক শব্দ। তাহলে আমরা দ্বিগু সমাস করেছিলাম চৌরাস্তার সমাহার, ত্রিফলের সমাহার, পঞ্চবটের সমাহার, এরকম সমাহার এবং পঞ্চ চৌ ত্রি সব আছে সংখ্যাবাচক, এখানেও সংখ্যাবাচক। কিন্তু পার্থক্য কোথায় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, 10 আনন, আনন মানে মুখ, আর 10 আনন মানে মুখ। 10 আনন, 10 মুখ আল্লাহ আছে একটা ব্যক্তিকে এখানে বোঝাচ্ছ আনন, দশানন। দশানন যে কাউকে বোঝানো হচ্ছে না, নির্দিষ্ট একটা ব্যক্তিকে, সে রাবণকে বোঝানো হচ্ছে এখানে। আর দ্বিগু সমাসে কিন্তু এমন কিছু বোঝায়নি। চৌরাস্তা মানে 4টে রাস্তাকেই বুঝিয়েছে, ত্রিফলা মানে 3টে ফলকে বোঝাইছে, পঞ্চবটি পঞ্চবটকে বুঝিয়েছে, এইরকম। সেটির সাথে পার্থক্য এটা, সেটির অর্থ একটা প্রধান ছিল, সেটা 4 রাস্তাকে নির্দেশ করেছে দ্বিগুতে। আর এখানে 10 আনন 10 মুখকে নির্দিষ্ট করে দিতাম। যে কোনো ব্যক্তিকে আমি 10টা মুখ থাকলে 10 আনন বলতে পারতাম, কিন্তু আমরা তা পারছি না। এখানে একমাত্র রাবণকে বোঝানো হয়েছে 10 আনন, 10 মুখ আল্লাহ, 10 মাথা আল্লাহ, যে ব্যক্তি রাবণ তাকে বোঝানো হয়েছে 10 আনন। এইভাবে সে তার সেখান দিয়ে 3 তার যার, সে তার 3 তারের সমাবেশ, সে তো 3, এই 3 তারের সমাবেশ, এরকম অসংখ্য 10 আনন, সেটা, তারপরে 10 গজি, এরকম অসংখ্য উদাহরণ আমরা লক্ষ্য করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। আমরা এবারে পরবর্তী পর্যায়ে যেটা আসি, 5 নম্বর গেল সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে আমরা আজকে থেকে দ্বিগু আর সংখ্যাবাচক বহুব্রীহির ভিতর গুলিয়ে ফেলবো না। আমরা আজকে থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে এর ভিতর পার্থক্য কোনটা। একটা হচ্ছে পূর্বপদ পরপদ কোনো অর্থই প্রধান না, অন্য একটা প্রধান অর্থ প্রকাশ পায়, সেটা হচ্ছে বহুব্রীহি। আর যেটা হচ্ছে শুধুই সংখ্যা প্রকাশ পাচ্ছে এবং সমাহার থাকতেছে, সেটা হচ্ছে দ্বিগু। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের আজকে ক্লিয়ার হয়ে গেল বিষয়টি। আর 6 নম্বরে আসি, মধ্যপদলোপী কর্মধারায়। 6 নম্বরে যে মধ্যপদলোপী কর্মধারায় যে সমাজের মাঝখানের বা শেষের পদ যে মাঝখান অথবা শেষের পদ, শেষের এক বা একাধিক পদের বিলোপ ঘটে যে সমাজটা গঠিত হচ্ছে, তাই মধ্যপদলোপী বা অন্তঃপদলোপী কর্মধারায় অন্তঃপদলোপী বহুব্রীহি সমাস বলে। এখানে কি বলছি, মধ্যপদলোপী বলছি, আবার অন্তঃপদলোপী কেন বলছি শিক্ষার্থী বন্ধুরা উদাহরণ দিব, তবে তোমরা বুঝবে নিশ্চয়ই। সেটা হচ্ছে গোপে খেজুর পড়ে থাকলেও খায় না যে, গোপ খেজুরে, গোপে খেজুর পড়ে থাকলেও খায় না যে, এটা কি গোপে খেজুর পড়ে থাকলেও খায় না যে, এটা হচ্ছে গোপ খেজুরে, গোপ খেজুরে। এখানে লক্ষ্য করে শিক্ষার্থীরা, গোপে মানে একজন অলস ব্যক্তিকে এখানে বুঝিয়েছে। গোপে খেজুর পড়ে থাকা সত্ত্বেও যে ব্যক্তি খাচ্ছে না, তাহলে আমরা গোপ খেজুরে যে গোপে খেজুর পড়ে থাকলে এমন কোনো কিছু না বুঝে তৃতীয় অর্থ বোঝাচ্ছে যে অলস একজন ব্যক্তিকে বোঝাচ্ছে যে পড়ে থাকলেও নির্দিষ্ট করে খাচ্ছে না। এখানে লক্ষ্য করবেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছি মধ্যপদ, গোপে আর খেজুর, এই কথাটা গোপ খেজুরে এখানে রয়েছে, গোপে খেজুর এই দুটো শব্দ রয়েছে। কোন পদ যুক্ত হচ্ছে, কোন পদ পড়ে যাচ্ছে, পড়ে থাকলেও খায় না যে, এই যে এখানে একটা দেখো মধ্যপদলোপী আর অন্তঃপদলোপী বলছে। এখানে মধ্যপদলোপী বলা হচ্ছে এবং অন্তঃপদলোপী শেষের যে পদটা লুপ্ত হচ্ছে এবং মাঝখানে যে পদটা লুপ্ত হচ্ছে, এই পদলোপী, এই যে অন্তঃপদলোপীও বলা যায়,
অন্তঃপদলোপী অথবা মধ্যপদলোপী এই দুটোই মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলা হচ্ছে। কেন বলা হচ্ছে মধ্যপদলোপী? মধ্যপদ তোমরা বলতে পারো শেষের পদ লুপ্ত হচ্ছে, তাহলে অন্তঃপদলোপী কেন না? কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে ব্যাকরণে এইভাবে দেখানো হয়েছে, এটাই এইভাবেই আমাদের পড়তে হবে। মধ্যপদলোপী এবং অন্তঃপদলোপী দুটো নামই আসছে। তারপরে 7 নম্বরে আমরা যাই। 7 নম্বরে তাহলে 7 নম্বরটা আছে অলুক বহুব্রীহি। অলুক শব্দের অর্থ আমরা আগেও পরিচিত হয়েছিলাম, এটা অলুক কল্পনায়, তারপর অলুক দ্বন্দ্ব সমাস। এখানে আমরা আসছি অলুক মধ্যপদ, অলুক বহুব্রীহি সমাস। এখানে যে সময় পূর্ব বা পরপদের কোনো বিভক্তি লোপ পাবে না। এখানে অলুক মানেই লোপ পাবে না, সেটা আমরা আগেও জেনেছি, এখনো তোমরা জেনে যাও। যেখানে কোনো পদ লুপ্ত হবে না, পূর্বপদ পরপদ কোনো পদের লোপ পাবে না, সেটাই অলুক বহুব্রীহি সমাস। যেমন পায়ে বেড়ি যা, পায়ে বেড়ি তাহলে এখানে পায়ে আর বেড়ি, এই শব্দটি আমরা দেখো পূর্বপদ পরপদ কোনো পদটি লোপ পাচ্ছে না, সেই না পেয়ে যে সমাস নিষ্পন্ন হলো এটি হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। এবারে অসংখ্য উদাহরণ আছে, মাথায় পাগড়ি যার মাথায় পাগড়ি, গলায় গামছা যার গলায় গামছা, অসংখ্য উদাহরণ এভাবে অলুক বহুব্রীহির আমরা পাবো। তোমরা সে পড়তে অনুশীলন করলে অবশ্যই তার দৃষ্টিগোচর হবে তোমাদের। এবার 8 নম্বর 7 নম্বর গেল, 7 নম্বর গেল। এবার 8 নম্বরে প্রত্যয়ন্ত বহুব্রীহি। 8 নম্বরে আসে প্রত্যয়ন্ত বহুব্রীহি। প্রত্যয়ন্ত বহুব্রীহিটা কি? সমস্ত পদে অ আ এ ও প্রত্যয় যুগে যে সমাস হয় তাই প্রত্যয়ন্ত বহুব্রীহি। এখানে উদাহরণ হিসেবে একদিকে চোখ যার উদাহরণ হিসেবে আমরা আসি। একদিকে চোখ যার, একদিকে চোখ যার, এক চোখা। এখানে আমরা যে বলেছি সমস্ত পদে আ এ ও, এই যে প্রত্যয়টা এখানে এক চোখা আ প্রত্যয় যুক্ত হয়েছে। এরকম আরো উদাহরণ আছে। ঘরের দিকে মুখ যার, ঘর মুখ, ঘরের মুখ ও প্রত্যয়, তাহলে ঘরের দিকে মুখ যার, ঘরের দিকে অসংখ্য উদাহরণ প্রত্যয়ন্ত বহুব্রীহির আছে। আমরা পড়তে গেলে অনুশীলন করতে গেলে তোমরা দেখবে অসংখ্য উদাহরণ এভাবে আছে। আরেকটা বহুব্রীহি সমাস কেমন আছে? কোনো নিয়ম মানে না, যেটা বহুব্রীহির কোনো রুলসের ভিতর সে পড়ে না, তার নিজস্ব একটা রুলের আন্ডারেই সে থাকে। যেমন সেই সমাজটা যে সমস্ত সমাজ নিয়ম না মেনে গঠিত হয় সেটি হচ্ছে নিপাতনে সিদ্ধ। এই নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সিদ্ধ। এই নিপাতনে সিদ্ধ যেটা, এটা কোনো নিয়মের রুলের ভিতর পড়ে না, নিজস্ব একটা নিয়ম তান্ত্রিকভাবে সেই পরিচালিত হয়, সেটি হচ্ছে নিপাতনে সিদ্ধ। যেমন দুই দিকে অবজার, দিকে অবজার দিক, দুই দিকে মানে দুই দিকে অপত্য পানি, দুই দিকে পানি দ্বারা বেষ্টিত, যে এমন একটা দ্বীপকে বোঝানো হচ্ছে। দুই দিকে অবজার দ্বীপ। এইভাবে আরো আছে পণ্ডিত হয়েও যে মূর্খ, পণ্ডিত মূর্খ, জীবন মৃত, জীবিত থেকেও যে মৃত, জীবন মৃত। আর এছাড়াও আরো আছে নরপশু, নর আকারের পশু, নরপশু। এরকম কিছু কিছু যে উদাহরণগুলো আমরা পড়বো, আমরা এগুলো যদি একটু মনে রাখতে পারি তাহলে নিপাতনে সিদ্ধ এই বহুব্রীহি সমাস সম্পর্কে আমাদের আর সমস্যা থাকবার কথা নয়। 8 নয়, এটাই 9 নম্বর হলো। আর এছাড়াও ব্যতিক্রম কিছু নিয়ম বহুব্রীহি সমাসে আমরা লক্ষ্য করে থাকি, সেটা হচ্ছে পরপদের মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি থাকলে এগুলোর সাথে ক যুক্ত হয়, যথা দ্বিপত্নী যা, দ্বিপত্নী। তারপর নদী মাতা যা, নদী মাতা যা, নদী মাতৃ, এরকম। আর নদী মাতৃ এছাড়া একটা নিয়মে দেখি আমরা সমস্ত পদে অক্ষী স্থলে অক্ষ, নাভি স্থলে নাভ, যথা পদ্ম নাভিতে যার পদ্মনাভ। তারপরে কমলের মতো অক্ষী যার, কমলাক্ষ, কমলের মতো অক্ষী যার। আর সমান শব্দের স্থলে স এবং সহ হয়, যথা সমান উদর যার, সহোদর।
সমান কর্মী যে সহকর্মী, এরকম আরো অসংখ্য উদাহরণ আমরা লক্ষ্য করবো বহুব্রীহি সমাস পাঠ করতে যে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এই বহুব্রীহি সমাসটা যেমন সমাজীকরণ বহুব্রীহি, 1 2 ব্যাধিকরণ, 3 ব্যতিহার, 4 নয়ও বহুব্রীহি, 5 সংখ্যাবাচক বহুব্রীহি, 6 গদ্যপদলোপী বহুব্রীহি, 7 অলুপ বহুব্রীহি, 8 প্রত্যয়ন্ত বহুব্রীহি এবং 9 বিপদ নিষিদ্ধ বহুব্রীহি। এই বহুব্রীহি সমাসটা কেমনভাবে হয়, কাকে বলে, এর উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিবার তোমাদের চেষ্টা করলাম। তোমরা হয়তো মনোযোগ সহকারে ক্লাসটি করেছো এবং এর পরবর্তীতে বাসাতে পড়বে, অনুশীলন করবে। অনুশীলনের কোনো বিকল্প নেই। আমি সবসময় এটা বলে থাকি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনুশীলন করবে, বারবার পড়বে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে বোঝার অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তাহলে আমরা আবার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অনুশীলন করো, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। যেহেতু অনলাইন অফলাইন ক্লাস শুরু হয়েছে, তোমরা কলেজে অবশ্যই আসবে, ক্লাস করবে। অনলাইন অফলাইন দুটো মিলে যদি তোমরা পড়াশুনো করো, চেষ্টা করতে থাকো, ইনশাল্লাহ তোমাদের ভিতরে আর কোনো না জানা না বোঝা কোনো বিষয় তোমাদের ভিতরে কাজ করবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে তোমাদের অন্য আর যে সমাস বাকি আছে সেগুলি নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব তোমাদের সম্মুখে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।